লাস্ট ক্লাসে আমরা ক্লাস 9 এর যেটা ফার্স্ট চ্যাপ্টার লাইফ সায়েন্সের সেখানে উদ্ভিদ রাজ্য সম্পর্কে পড়েছিলাম, রাইট? মানে ওভারভিউ দেখেছিলাম। বেসিক্যালি কি দেখেছিলাম? উদ্ভিদ রাজ্যকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়, ক্রিপ্টোগ্যামি এন্ড ফেনোগ্যামি। ক্রিপ্টোগ্যামির ভাগগুলো কি কি? শৈবাল, ব্রায়োফাইটস, টেরিডোফাইটস। আর ফেনোগ্যামির ভাগগুলো কি ছিল? ব্যক্তবীজী এবং গুপ্তবীজী। সেই ক্রিপ্টোগ্যামিরই প্রথম গোষ্ঠী অর্থাৎ শৈবাল নিয়ে আজকে আমরা পড়বো। আশা করি মনে আছে ক্রিপ্টোগ্যামি এবং ফেনোগ্যামি কিসের ওপর বেস করে আমরা দুটোকে আলাদা করেছিলাম। ক্রিপ্টোগ্যামির ক্ষেত্রে আমরা বীজ দেখতে পাই না, ফেনোগ্যামির ক্ষেত্রে বীজ দেখা যায়। ওকে, তো সবার আগে আসি আমরা শৈবালে। শৈবাল কি? শৈবাল সরল গঠন বিশিষ্ট স্বভোজী উদ্ভিদ, যা সাধারণত আমরা দেখে থাকি আর্দ্র বা জলে জন্মায়। ক্লোরোফিলের মাধ্যমে এরা খাদ্য প্রস্তুতে সক্ষম। ঠিক আছে, তাহলে আমাদের শৈবালের ডেফিনিশন যদি জানা হয় বা জানতে যাওয়া হয়, আমরা কি কি বলবো? প্রথমত, শৈবাল সরল গঠন বিশিষ্ট স্বভোজী উদ্ভিদ। আচ্ছা, অবশ্যই স্বভোজী হওয়ার কারণ এটাই যে এদের দেহের মধ্যে ক্লোরোফিল আছে, আর ক্লোরোফিল থাকার জন্য কি হচ্ছে, এরা নিজেদের খাদ্য নিজেরা প্রস্তুত করতে পারে, রাইট? আর সাধারণত এদের কোথায় দেখা যায়? আর্দ্র জলজ স্থানে এদের জন্মাতে দেখা যায়। ওকে, আচ্ছা, শৈবালের কিছু কিছু বৈশিষ্ট্য আমি এখানে লিখে দিয়েছি, তার সাথে আমি একটু এগুলোকে এক্সপ্লেন করে দিচ্ছি। ফার্স্ট, আগে আমরা যেটা পড়লাম ডেফিনিশনের সময়, যে শৈবাল প্রধানত আমরা আর্দ্র বা জলজ স্থানে দেখতে পাই, তো অবভিয়াসলি সাধারণত এটা জলজ উদ্ভিদ, রাইট? দেহ থ্যালাস প্রকৃতির হয়। এবার আমি জানি অনেকে হয়তো ভাবে থ্যালাস ব্যাপারটা কি। থ্যালাস মানে আর কিছুই নয়, অর্থাৎ দেহ কাণ্ড, পাতা, মূল এইসবে বিভক্ত নয়। ঠিক আছে, তাহলে থ্যালাস অর্থাৎ কি? দেহ কাণ্ড, পাতা, মূল, মানে উদ্ভিদ দেহের বিভিন্ন যে ভাগগুলো হয় সেই ভাগে দেহ বিভক্ত নয়, তাই জন্য সেটাকে আমরা কি বলবো? থ্যালাস প্রকৃতি। তাহলে শৈবালের দেহ কি হয়ে থাকে? থ্যালাস প্রকৃতির হয়ে থাকে। আচ্ছা, থার্ড পয়েন্ট কি? ক্লোরোফিল থাকে। এটা আমরা ডেফিনেশনের সময় বললাম যে এরা স্বভোজী উদ্ভিদ। স্বভোজী অর্থাৎ কি? সালোক সংশ্লেষে সক্ষম। আর সালোক সংশ্লেষে সক্ষম হতে গেলে দেহে ক্লোরোফিল থাকতেই হবে, কারণ ক্লোরোফিলের সাহায্যে এরা সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিস করে থাকে। আচ্ছা, শৈবাল এককোষী বহুকোষী উভয় প্রকারই হয়। এককোষীর ক্ষেত্রে উদাহরণ হচ্ছে আমার এককোষীর উদাহরণ হচ্ছে আমার ক্ল্যামাইডোমোনাস, বহুকোষীর ক্ষেত্রে উদাহরণ হচ্ছে স্পাইরোগাইরা। ওকে, এখানে আমি চারটে লিখেছি। আছে জননটা লিখে দিচ্ছি আমি একটু মুছে দিয়ে জায়গাটা। আচ্ছা, থ্যালাস যেন মনে থাকে, থ্যালাস অর্থাৎ কাণ্ড, দেহ, দেহ কাণ্ড, পাতা, মূল ইত্যাদিতে বিভক্ত নয়। ওকে, আচ্ছা, আর লাস্ট মুছে দিই, জনন এদের ক্ষেত্রে উভয় প্রকারই দেখা যায়, যৌন এবং অযৌন। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা রঞ্জক পদার্থের ওপর বেস করে শৈবালকে তিনটি ভাগে ভাগ করব। ঠিক আছে, আমি এখানে চারটা লিখে দিচ্ছি, তারপর আমরা একটু বুঝে নেব। তো এবার
রঞ্জক পদার্থের উপর বেস করে বা কি ধরনের রঞ্জক পদার্থ কিরকম শৈবালে দেখা যায় এবং রঞ্জক পদার্থের বৈশিষ্ট্যের উপর ডিপেন্ড করে আমরা শৈবালকে প্রধানত 3 ভাগে ভাগ করে থাকি, ঠিক আছে। এখন আমরা সেই 3টে ভাগ একটু দেখে নেব। প্রথম ভাগ আমি যেটা লিখেছি সেটা হচ্ছে সবুজ শৈবাল। সবুজ শৈবালের মধ্যে বোঝাই যাচ্ছে সবুজ নামটা যখন আছে অবশ্যই ক্লোরোফিল থাকবে, রাইট, ক্লোরোফিল থাকে। আচ্ছা, এর উদাহরণ হিসেবে আমরা কি জানি? ক্ল্যামাইডোমোনাস, ঠিক আছে। আচ্ছা, ক্লোরোফিল এ বি উভয় ক্লোরোফিলই পাওয়া যায় সবুজ শৈবালের মধ্যে। আচ্ছা, এবার আসছে আমাদের বাদামি শৈবাল। বাদামি শৈবালকে আমরা বাদামি বলে চিহ্নিত করি জাস্ট বিকজ অফ ফিউকোজ্যান্থিন। ফিউকোজ্যান্থিন যে পিগমেন্টটা বা রঞ্জক পদার্থটা, সেটার জন্য শৈবালের নাম করা হয় বাদামি শৈবাল। এর উদাহরণ হচ্ছে ল্যামিনেরিয়া। ওকে, আর লাস্ট যে উদাহরণটা আমরা পড়বো সেটা হচ্ছে লাল শৈবাল। লাল শৈবালের ক্ষেত্রে আমরা যেটা দেখে থাকি যে রঞ্জক পদার্থ পাওয়া যায় সেটা হচ্ছে ফাইকোএরিথ্রিন। এবার এই ফাইকোএরিথ্রিনের উদাহরণ হচ্ছে গ্লাসিডেরিয়া। ওকে, আশা করছি এতটা অবধি সবার মোটামুটি ক্লিয়ার। আমি জাস্ট খুব মানে অতটা ডিটেলসে 9-এর বইতেও নেই, জাস্ট আমি একটু ওভারভিউটা দিলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। মানে একদম যে কিছুই আইডিয়া নেই শৈবাল সম্পর্কে এটা যেন না হয়। বইতে যেটা লেখা আছে অবশ্যই তো ওটা পড়বে, তার সাথে এই নলেজ গুলো থাকলে কিছু না তোমাদের উত্তর লিখতে বা কিছু কিছু ক্ষেত্রে সুবিধা হবে। ওকে, আচ্ছা, এবার লাস্ট যে জায়গাটা আমরা পড়বো সেটা হচ্ছে শৈবালের গুরুত্ব, ঠিক আছে। সেটা বিভিন্ন দিকে, অর্থনৈতিক দিক হোক বা আমাদের বিভিন্ন সেক্টরে শৈবালকে আমরা যেভাবে ইউজ করে থাকি সেটা আমরা একটু দেখে নেব। এখন আমি এখানে শৈবালের গুরুত্বগুলো লিখে দিয়েছি, এবার আমি তোমাদের এগুলো বোঝাতে বোঝাতে যাব, রাইট। আচ্ছা, শৈবালের প্রথম গুরুত্ব কি? পরিবেশে অক্সিজেন উৎপন্ন করা, রাইট। আচ্ছা, আমরা কি পড়লাম? শৈবাল সবুজী। সবুজী কি করে হচ্ছে? কারণ সে সালোক সংশ্লেষ করে। সালোক সংশ্লেষ করতে গেলে গাছ সালোক সংশ্লেষের মাধ্যমে পরিবেশে O2 দেয় বা O2 ফিরিয়ে দেয় বা অক্সিজেন যোগান দেয়। সিমিলারলি শৈবালও অক্সিজেন উৎপন্ন করে এবং জলজ শৈবালরা পৃথিবীর অনেক মানে অক্সিজেন যতটা আছে পৃথিবীতে তার অনেকটাই উৎপন্ন হয় জলজ শৈবাল থেকে, ঠিক আছে। তাই শৈবালের প্রথম গুরুত্ব আমরা যেটা পড়বো সেটা হচ্ছে O2 উৎপন্ন করা। আর পৃথিবীর মোট O2-র অনেকটাই আসে জলজ শৈবাল থেকে, ঠিক আছে। আচ্ছা, সেকেন্ড পয়েন্ট আমরা কি পড়বো? জলজ খাদ্য শৃঙ্খলের ভিত্তি। আচ্ছা, খাদ্য শৃঙ্খল টার্মটা একটু নতুন লাগতে পারে বা এখনো হয়তো তোমাদের কাছে টার্মটা নতুন। এই খাদ্য শৃঙ্খল কনসেপ্টটা আমরা পড়বো চ্যাপ্টার 5-এ, ঠিক আছে। চ্যাপ্টার 5, পরিবেশ ও তার সম্পদ। কিন্তু তবু আমি একটু বলে রাখছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। খাদ্য শৃঙ্খল বলতে যদি আমরা এইভাবে ভাবি, ধরো একটা গাছ, ঠিক আছে, সেই গাছটাকে কে খাবে? একটা তৃণভোজী প্রাণী, ঠিক আছে। এবার সেই তৃণভোজী প্রাণীটাকে কে খাবে? একটি মাংসাশী প্রাণী। ওকে, এবার যদি আমি এটা একটা খুব ছোট্ট একটা খাদ্য শৃঙ্খলের উদাহরণ আমি দিয়েছি, সেখানে আমি যদি প্রথম ধাপ বলি খাদ্য শৃঙ্খলে, তাহলে আসছে আমার এই গাছটি প্রথমে, তারপর দ্বিতীয়তে হচ্ছে এই তৃণভোজী প্রাণীর এবং তৃতীয়তে আসছে আমার এই মাংসাশী প্রাণীটি, রাইট। সমানভাবে একইভাবে এই জলজ খাদ্য শৃঙ্খলের প্রথম ধাপ এই যে এখানে যে আমরা যেখানে যেমন এখানে আমরা গাছটাকে কনসিডার করেছি, তেমনি প্রথম ধাপ হচ্ছে আমাদের শৈবাল। ওকে,
তাই জলজ খাদ্য শৃঙ্খলের ভিত্তি হিসেবে আমরা শৈবালকে চিহ্নিত করি, বা শৈবালের গুরুত্ব কিন্তু এখানে অপরিসীম। আচ্ছা, তারপর আসছে খাদ্য হিসেবে। আচ্ছা, খাদ্য হিসেবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে প্রাণী, মানে বিভিন্ন ধরনের প্রাণী, এমনকি মানুষও খাদ্য হিসেবে শৈবাল গ্রহণ করে। সেক্ষেত্রে উদাহরণ আমাদের কি আসে? স্পাইরুলিনা আর ক্লোরেলা। আমি উদাহরণটা এই দিকে লিখে দিচ্ছি। আচ্ছা আমি এইটা একটু মুছে দিই, তাহলে পরের ইয়েতে আমি বোঝাতে পারবো। অর্থনৈতিক গুরুত্বর জায়গাটা একটু বাদে আসছি, মানে শিল্পক্ষেত্রে গুরুত্বের জায়গাটা আমি এখানটা একটু বলে দিই। খাদ্য হিসেবে আমরা দেখি স্পাইরুলিনা, আচ্ছা তাহলে খাদ্য হিসেবে আমরা দেখে নিচ্ছি কাদের? স্পাইরুলিনা আর ক্লোরেলাকে। ক্লোরেলার ক্ষেত্রে একটা কথা বলে রাখি, বিভিন্ন বইতে তোমরা এই বানানটা ক্লোরেলাও দেখতে পাও, আবার আমরা অনেক সময় বইয়ের মধ্যে এটাকে ক্লোরেলা হিসেবেও দেখি। তো যেটা ইচ্ছে সেটাই লিখতে পারো, কিন্তু বেসিক্যালি এই শৈবালকে খাদ্য হিসেবে গ্রহণ করার কারণ একটাই, কারণ এই পুষ্টিগত গুণ অনেক, এটি পুষ্টিকর খাদ্য। ওকে, এর বেশি ডিটেলস আমি যাচ্ছি না আপাতত এটাই। আচ্ছা, এরপর পরের পয়েন্ট দুখানে আমরা পড়ে নেবো। একটা হচ্ছে শিল্পক্ষেত্র, একটা হচ্ছে মাটিতে নাইট্রোজেন স্থিতিকরণে বা স্থির করতে। ওকে, আচ্ছা আমি এখানে তাহলে মুছলাম এখন। প্রথম ভাগে আমরা পড়বো হচ্ছে এগার এগার। আচ্ছা, এগার এগার আমরা অ্যালগি থেকে পাই। এগার এগার কি জন্য ব্যবহার করা হয়? এগার এগার ব্যবহার করা হয় বিভিন্ন ল্যাবে বা ল্যাবরেটরিতে, যখন আমরা কোনো মাইক্রোঅর্গানিজম বা কোনো রকমের মানে শুধু মাইক্রোঅর্গানিজমই বলবো, বা বেসিক্যালি যখন আমরা কোনো ফাঙ্গাল কালচার করি বা ব্যাকটেরিয়াল কালচার করি, তখন আমাদের সেই কালচার মিডিয়াতে বা প্লেট তৈরি করতে এগার লাগে। ঠিক আছে, তো বিভিন্ন ল্যাবরেটরিতে আমরা এই এগার এগার ব্যবহার করে থাকি। তাহলে আমরা এখানে কি লিখবো? ল্যাবে মিডিয়া তৈরিতে। আচ্ছা, এটা মিডিয়া বলতে কি, এখান থেকে যে ব্যাকটেরিয়া বা ফাঙ্গিকে আমরা গ্রো করাই, ঠিক আছে, তারা এই মিডিয়া থেকে নিউট্রিশন নেয়, তাই জন্য এটাকে আমরা কালচার মিডিয়া বলে থাকি। আর কালচার কেন বলা হচ্ছে? যেহেতু সেখানে আমরা ওগুলোকে ধরো অল্প সংখ্যা থেকে অনেক বেশি সংখ্যায় গ্রো করাই বলে সেটাকে আমরা কালচার করা বলি। আর কালচার মিডিয়া মানে কি, যে মিডিয়া অর্থাৎ যে মাধ্যমে আমরা সেগুলোকে গ্রো করাচ্ছি, আর সেই মিডিয়ার মাধ্যমে তারা ওখান থেকে পুষ্টি গ্রহণ করছে। ওকে, আচ্ছা আরেকটা উদাহরণ হচ্ছে আমার অ্যালজিন। অ্যালজিন কি করে? বেসিক্যালি অ্যালজিনও একটা কম্পাউন্ড যেটা আমরা পেয়ে থাকি হচ্ছে শৈবাল থেকে। এগুলো বেসিক্যালি আমরা ইউজ করি হচ্ছে আইসক্রিম বা বিভিন্ন ধরনের ফুডে। এই অ্যালজিন আমরা পেয়ে থাকি শৈবাল থেকে, আর এই অ্যালজিনকে আমরা ব্যবহার করে থাকি, মানে আমরা করে থাকি না, মানে দেখা যায় অ্যালজিনের ব্যবহার আইসক্রিম এবং টুথপেস্টে। ওকে, এটা হচ্ছে শৈবালের শিল্পক্ষেত্রের গুরুত্ব। আর লাস্ট বাট নট দ্য লিস্ট আমরা পড়ব শৈবালের নাইট্রোজেন ফিক্সেশন। আরেকটা শৈবাল যেটাকে আমরা বলে থাকি হচ্ছে নীলাভ সবুজ শৈবাল, সেটি এটি কি করে? এটা মাটিতে নাইট্রোজেনকে স্থির করে। আচ্ছা, এটা আমায় বলো তো, নাইট্রোজেন স্থির করা হয় কেন? বেসিক্যালি নাইট্রোজেনকে উদ্ভিদের জন্য অ্যাভেলেবল করতে, বা উদ্ভিদ যদি ইজিলি মাটি থেকে নাইট্রোজেন পায়, সেই জন্য এটা করা হয়। ওকে, তো এই যে নীলাভ সবুজ শৈবালের কাজটা কি? মাটিতে N2 বা নাইট্রোজেনকে স্থির করা। ওকে, আচ্ছা
আমরা শৈবালের গুরুত্ব মোটামুটি সব পড়ে নিয়েছি, এর থেকে বেশি আমাদের লাগবে না। ওকে, ক্লাস 10-এর ক্লাস 9-এর জন্য এতটাই এনা। আর হ্যাঁ, একটা জিনিস আমি যেটা আগে লিখতে ভুলে গেছিলাম, আমি বলেছিলাম যে শৈবালে যৌন এবং অযৌন উভয় জননই দেখা যায়, একদমই তাই। এবার যৌন জননের উদাহরণ আর অযৌনের একটা উদাহরণ আমি লিখে দিচ্ছি, তোমরা একটু দেখে নিও। যৌন জনন দেখা যায় ভলভক্স, আর অযৌন জনন দেখা যায় ক্লামাইডোমোনাসের ক্ষেত্রে। ওকে, তো এই দুটো আমি এক্সাম্পল দিয়ে দিলাম কারণ আমি তখন লিখতে ভুলে গেছিলাম। আর শৈবাল সম্পর্কে আমরা মোটামুটি যতটা জানা দরকার সেটা আমরা জেনে নিয়েছি বা মোটামুটি পড়ে নিয়েছি। তোমরা ভালোভাবে এটাকে স্টাডি করো, তাহলে দেখো যদি কোথাও কোনো ডাউট থাকে জিজ্ঞেস করো, আমি অবশ্যই বলে দেবো। আর পরের দিন আমরা শুরু করবো হচ্ছে ব্রায়োফাইটা, ঠিক আছে? আজকে আমরা শৈবাল সম্পর্কে জেনে নিলাম, পরের দিন আমরা জেনে নেবো হচ্ছে ব্রায়োফাইটা সম্পর্কে। আর আজকে ক্লাস যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বন্ধুদেরকে অবশ্যই ভিডিও শেয়ার করো, আর লাইক এবং কমেন্ট করতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ।